আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। তো আমাদের ভাইবা ওরিয়েন্টেশন আজকে আমি কন্টিনিউ করছি। আজকে মেইনলি আলোচনা করব হলো রেসপিরেটরি সিস্টেমের উপর যে ভাইবা কার্ড গুলা থাকে বা থাকতে পারে সেগুলার সম্পর্কে, হ্যাঁ, প্রবলেম ওরিয়েন্টেড। আর এর পাশে কিছু কজ, ডেফিনেশন, তারপরে প্যাথোফিজিওলজি জিজ্ঞেস করতে পারে মেইন ডিজিজ গুলার, সেগুলাও তোমাদের একটু খেয়াল রাখতে হবে। কার্ড ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলা জিজ্ঞেস করি, ঠিক এই কোয়েশ্চেন গুলো এতটুকুই থাকবে এমন নাও হতে পারে, দু একটা কোয়েশ্চেন আবার এক্সট্রা জিজ্ঞেস করতে পারে, সেগুলো আমি অ্যাড করতে চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হলো, এ 9 month old child presented with the complaints of runny nose, cough, and subsequently developed chest hindering and low grade fever. The child is looking well. তাহলে what is your professional diagnosis? What is your diagnosis? And mention the cause of respiratory distress in this age group, or write down the principle of management with prognosis. তাহলে অনেকগুলা কোয়েশ্চেন। হ্যাঁ, যেমন যেহেতু 9 মাসের বাচ্চা, রানি নোজ আছে, কাশি আছে, তাহলে ফাস্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং দুইটাই থাকবে এবং লো গ্রেড ফিভার আছে, কিন্তু বাচ্চাটা দেখতে ভালো মনে হচ্ছে। তাহলে এটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে হলো অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। তাহলে 2 বছরের কম বাচ্চাদের সাধারণত হয় এবং পিক ইনসিডেন্সও আছে, 2 মাস থেকে আরম্ভ হয় এবং এই সময়টা বেশি হয়। তাহলে আমার মোটামুটি মিলে গেল যে দিস ইজ ডিউ টু ব্রঙ্কিওলাইটিস। এবং পিক সাধারণত 2 থেকে 6 মাসের বাচ্চাদের মধ্যে এটা বেশি হয় এবং 2 বছরের কম বাচ্চাদের মধ্যে এই ব্রঙ্কিওলাইটিস, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসের ইনসিডেন্স বেশি। তাহলে আমার এজ মিলালাম আর হিস্ট্রি এবং বাচ্চার ক্লিনিক্যাল কন্ডিশন মিলায় সবকিছু মিলায় বললাম দিস ইজ অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। আর এই বয়সী বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস কি কি কারণে হতে পারে? একটা 9 মাসের বাচ্চা কি কি কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে? যেমন আমার মোস্ট কমন কজ হলো অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। আর হলো নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে, যেমন লার্জ ভিএসডি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, রিফ্লাক্স মানে পেটের খাবারটা শ্বাসনালীতে ঢুকে গেলে তখন রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং এই বাচ্চাদের যে কোনো জিনিস মুখে দেওয়ার টেন্ডেন্সি বেশি এবং ফরেন বডি অ্যাসপিরেশন করে রেসপিরেটরি ডিস্ট্রেস, ফরেন বডি ইনহেল করেও রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। আচ্ছা, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট বলতে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ট্রিটমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সবই আছে। তো তোমাদের এখানে ট্রিটমেন্টটা বললে হবে, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। আর ম্যানেজমেন্ট বললেও হোম ম্যানেজমেন্ট, হোম ট্রিটমেন্ট অ্যান্ড হসপিটাল ট্রিটমেন্ট। এখন বাসায় কি দিবা এবং হসপিটালে কি দিবা, কখন বাসায় রাখবা, কখন হসপিটালে রাখবা, এই হলো একটা ব্রড হেডলাইনে যদি তুমি নিয়ে আসো তাইলে তোমার উত্তর দিতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল যে কোনো ডিজিজে, বিশেষ করে এই ডিজিজ কিন্তু এটা তোমার কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কাউন্সিলিং এটা মাকে বুঝাইতে হবে ইট ইজ সেলফ লিমিটিং ডিজিজ এবং এটা রিজলভ হয়ে যায় 5 থেকে 7 দিনের মধ্যে, বাট রিকারেন্সের চান্স আছে। এখন তুমি বলে যদি না দাও যে চিকিৎসা করে দিলাম ভালো হয়ে যাবে, পরে আবার হলে তোমাকে ব্লেম করবে এবং তোমাকে বুঝাই দিতে হবে যে এটা রিকারেন্সের চান্স আছে এবং রিকার করলে কি করবে সেটাও বলে দিবে। হ্যাঁ, ফিডিং, ব্রেস্ট ফিডিং অ্যান্ড ইউজুয়াল ফিডিং, 6 মাসের কম হলে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে এবং 6 মাসের থেকে 2 বছর পর্যন্ত হলে তখন সে ব্রেস্ট ফিডিং এর সাথে আদার কমপ্লিমেন্টারি ফিডিং খাবে, বাট এটা ডিপেন্ড করবে পেশেন্টের কন্ডিশনের উপর, আমি পরে আসছি। এবং নেজাল ব্লক থাকলে এটাকে ক্লিন করে দিতে হবে 0.9% সোডিয়াম ক্লোরাইড দিয়ে, ওয়েল ভেন্টিলেটেড রুমে বাচ্চাকে রাখতে হবে এবং পালস অক্সিমেট্রি দিয়ে, আজকাল কিন্তু পালস অক্সিমিটার মোটামুটি অনেকের হাতে অ্যাভেলেবল এবং যদি থাকে সেটা দিয়ে বাচ্চা মা পার্সেন্ট স্যাচুরেশন অফ অক্সিজেন মেজার করবে বাসায়।
বা যখন কাফ অ্যান্ড কোল্ড হবে, ডিফিকাল্টি ইন ব্রিদিং হবে, তখনই সে এই মনিটরিংটা করবে। তাহলে কাউন্সিলিং। আর হলো হোম ট্রিটমেন্টের কথা বলছি। যদি বাচ্চার জ্বর থাকে তাহলে প্যারাসিটামল দিবে এবং নোজ ক্লিন করবে সোডিয়াম 0.9% সোডিয়াম ক্লোরাইড দিয়ে। ব্রেস্ট ফিডিং or usual ফিডিং কন্টিনিউ করবে এবং ওয়েল ভেন্টিলেটেড রুম, অ্যাডিকুয়েট ফিডিং অ্যান্ড হাইড্রেশন শুড বি মেনটেন। এটা কিভাবে ফিডিং অ্যান্ড হাইড্রেশন বাই ব্রেস্ট ফিডিং অ্যান্ড ইউজুয়াল ফিডিং দিয়ে সম্ভব, অ্যান্ড নিউট্রিশন পসিবল। তাহলে এগুলো হোম ম্যানেজমেন্ট, হোম ট্রিটমেন্ট। আর একটা বাচ্চার হসপিটালাইজেশন কখন তুমি কনসিডার করবা? যখন দেখবা যে হিস্ট্রি নিয়ে যে বাচ্চা যে পরিমাণ খেত তার থেকে 50% খাচ্ছে, বা মা বলছে আসলে বাচ্চা কম খাচ্ছে। কনসিডার দি হাইড্রেশন স্ট্যাটাস, অথবা সাইন্স অফ ডিহাইড্রেশন আছে কিনা। যদি ডিহাইড্রেশন দেখো, মা বলতে পারলো না যে বাচ্চা আগে যা খেত তার অর্ধেকে কম খায় বা অর্ধেক খায়, কিন্তু তুমি অ্যাসেস করে দেখলা বাচ্চার ডিহাইড্রেশনের সাইন আছে এবং সেই সাথে ব্রঙ্কিওলাইটিসের ফিচার আছে, তাহলে এটা একটা ইন্ডিকেশন অফ অ্যাডমিশন, হসপিটালাইজেশন। এবং অ্যাপনিয়া, বাচ্চা দম বন্ধ করে কালো হয়ে যাচ্ছে, সাইনোজড হয়ে যাচ্ছে, তাহলে হিস্ট্রি অফ অ্যাপনিয়া যদি থাকে তাহলে বাচ্চাকে হসপিটালাইজ করবা। লেথার্জিক অর নট বিহেভিং ওয়েল, সেই ক্ষেত্রে তোমাকে বাচ্চাকে হসপিটালাইজ করতে হবে। এবং বাচ্চার বয়স যদি আমি বলেছিলাম 2 মাস থেকে আরম্ভ হয়, 3 সপ্তাহ বা 3 মাস বা 12 সপ্তাহ যদি হয়, মানে খুব ইয়াং ইনফ্যান্ট হয়, তাহলে তোমাকে ভর্তি করাতে হবে। তাহলে এইসব কন্ডিশনে আমি বাচ্চাকে ভর্তি করাবো, এবং ভর্তি করায় আমি কি দিব? মেইনলি হলো সাপোর্টিভ। দিস ব্রঙ্কিওলাইটিসের ব্রঙ্কিওলাইটিস একটা সেলফ লিমিটিং ডিজিজ এবং নো এফেক্টিভ ড্রাগ ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবল। তাহলে জ্বরের জন্য প্যারাসিটামল ইন হসপিটাল অ্যান্ড নেবুলাইজ 3% সোডিয়াম ক্লোরাইড 8 hourly ফর 3 to 5 days। মোটামুটি 3 to 5 days এর মধ্যে বাচ্চা ভালো হয়ে যায়। এবং oxygen inhalation, if the oxygen saturation SpO2 is less than 92% in room air, and aim to keep the SpO2 more than 92%. তাহলে আমি এই 92% এর নিচে গেলে অক্সিজেন দিব এবং আমার টার্গেট থাকবে 92% SpO2 মেনটেন করা, এবং অক্সিজেন শুড বি হিউমিডিফাইড। কারণ এখানে থিক সিক্রেশন থাকে, এগুলা যদি ড্রাই হয়ে যায় তাহলে বাচ্চারা আরো কষ্ট পাবে। এবং অলওয়েজ তোমাকে হিউমিডিফাইড অক্সিজেন দিতে হবে। এবং পার্সন টু পার্সন ভ্যারি করবে, নেজাল ক্যানুলা দিয়ে দিবা কিনা, নেজাল প্রং দিয়ে দিবা কিনা, ফেস মাস্ক অর হেড বক্স। ইট ডিপেন্ডস অন দি অ্যামাউন্ট অফ অক্সিজেন, কতটুকু অক্সিজেন লাগবে। এবং ফিডিং hospitalized baby, small frequent feeding with mild distress যদি হয়, if there is cough and যদি খাওয়ার পরে if there is no cough or not increases the distress during feeding, অর্থাৎ স্মল ফ্রিকুয়েন্ট ফিডিং মাইল্ড কেসে তুমি দিবা যদি বাচ্চাকে খাওয়ানোর সময় কাশি না হয়, অথবা খাওয়ানোর সময় বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস বেশি ডেভেলপ না করে। এমনি তো বাচ্চাটা ডিস্ট্রেস নিয়েই আসবে, যদি খাওয়ানোর সময় দেখা যায় আরো ডিস্ট্রেস হয়ে যায়, আরো রেট অফ রেসপিরেশন বেড়ে যায়, সেই ক্ষেত্রে তুমি খাওয়াটা দিবা না। এবং বাচ্চা যদি না কাশে এবং ডিস্ট্রেস না বাড়ে, তখন তুমি স্মল ফিডিং অ্যালাউ করবা। আর NG2 ফিডিং দিবা যদি বাচ্চা রেসপিরেটরি রেট মোর দেন 60 ব্রেথস পার মিনিট থাকে, কারণ বেশি রেট অফ রেসপিরেশন বেশি থাকলে এখানে অ্যাসপিরেশন, ওরাল ফিডিং দিলে অ্যাসপিরেশনের সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ক্যালকুলেটেড ভলিউম অফ নেজোগ্যাস্ট্রিক ফিডিং তুমি দিবা। ফ্লুইড কনসিডার করবা কখন? যখন দেখবা যে নেজোগ্যাস্ট্রিক ফিডিং দিয়েছো সেটা টলারেট করছে না, অথবা এবং খুব সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, ধরো রেসপিরেটরি রেট 80, হ্যাঁ, বা আরো বেশি, তখন বাচ্চাকে NG2 ফিডিং না দেয়াই ভালো। এবং দেখা গেছে NG2 ফিডিং দেওয়ার পরে এইসব সিভিয়ারলি ডিস্ট্রেস বাচ্চাগুলোর ফিডিং ইনটলারেন্স থাকে এবং
সেক্ষেত্রে আইভি ফ্লুইড দিতে হয়। এবং নেবুলাইজ সালবুটামল হ্যাজ গট নো রোল, এবং যদি খুব বেশি খারাপ হয় তখন পিআইসিইউ কেয়ারে দিতে হয় বাচ্চাকে। এবং সেই ক্ষেত্রে নেজাল সিপ্যাপ অথবা ভেন্টিলেটর কেয়ার খুব কম সংখ্যক বাচ্চার ক্ষেত্রে প্রয়োজন, বাট এটা তোমরা না বললেও কোনো সমস্যা নাই। খুব রেয়ার কেসে অ্যাসোসিয়েটেড কোনো অ্যানোমালিস, হার্ট ডিজিজ হিডেন থাকলে হ্যাঁ তখন হয়তো বা লাগতে পারে, বাট ক্লিন কাট ব্রঙ্কিওলাইটিস একেবারে 99% এরা ভালো হয়ে যায় উইথ অল দিস কেয়ারস। স্লাইড হয়ে গেছে। আচ্ছা, তাহলে ট্রিটমেন্টের মধ্যে কতগুলো নো তোমাকে জানতে হবে। There is no role of antibiotic, no role of nebulization with salbutamol, no role of steroid, এবং no role of antiviral drug, that is ribavirin. হ্যাঁ, আচ্ছা, অ্যান্টিবায়োটিক কখন দিবা? ইফ ইউ আর সাসপেক্টিং ফর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। বাচ্চার খুব জ্বর আসছে, 5-7 দিন হয়ে গেছে, তুমি ব্রঙ্কিওলাইটিস ডায়াগনোসিস করে রেখে দিছো, বাট বাচ্চার টেম্পারেচার বেড়ে গেছে, ডিস্ট্রেস বেড়ে গেছে, টক্সিক হয়ে গেছে, তখন বুঝবা যে দিস বেবি হ্যাভিং প্রবাবলি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ইন অ্যাসোসিয়েশন উইথ ব্রঙ্কিওলাইটিস। সেই ক্ষেত্রে তুমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করবা। এবং নেবুলাইজ সালবুটামল রিকমেন্ডেড না। এবং যদি সিগনিফিকেন্ট হুইজ থাকে, পার্সোনাল আর ফ্যামিলি হিস্ট্রি বা অ্যাটোপি আর অ্যাজমা থাকে, তখন দিলে রেসপন্স করতে পারে। স্টেরয়েডের কোনো রোল নাই আমি বলেছি, বাট রিকারেন্ট হুইজ অর ক্রনিক লাং ডিজিজে সেটার রোল আছে। রিভাভিরন সাধারণত হেলদি বাচ্চাদের জন্য রিকমেন্ডেড না, কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া, অর ইমিউনোডেফিসিয়েন্সি বাচ্চার যদি থাকে, সেক্ষেত্রে রিভাভিরনের কথা চিন্তা করা যেতে পারে। তবে তোমাদের জিজ্ঞেস করবে যে অ্যান্টিবায়োটিক কি এগুলোর কোনো রোল আছে কিনা, স্ট্রেট ফরওয়ার্ড নো, উইথ সাম এক্সেপশন। আউটকাম এটা জিজ্ঞেস করতে পারে, আমাদের মেইন প্রশ্নে কার্ড প্রশ্নে ছিল না। হ্যাঁ, রিকভারি সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। আমরা এই জন্য নেবুলাইজেশন উইথ 3% সোডিয়াম ক্লোরাইডের কথা বলছিলাম, 3 থেকে 5 দিন। 3 দিনেই সাধারণত ভালো হয়ে যায়। হ্যাঁ, তাহলে 3 থেকে হার্ডলি 5 দিনের বেশি না। কাফ মে পারসিস্ট ফর 2 to 4 উইকস। হ্যাঁ, তাহলে কাশি থাকবে একটু লম্বা সময় ধরে, বাট ডিস্ট্রেস থাকবে না। এটা কাউন্সিলিং এর সময় মাকে অ্যাসিওর করতে হবে। আচ্ছা, তারপরে আউটকামের মধ্যে যে ইনক্রিজ এপিসোড অফ উইজ ইন ফিউচার, এটা একটা সম্ভাবনা থেকে যায়। এবং যদি আউটকাম ভালো হবে, if you avoid smoking or wooden oven or any stimulant, if you remove it from home, then outcome is good. হ্যাঁ, যেমন স্মোকিং যদি কেউ না করে, কোনো কাঠের চুলা না থাকে, তারপরে হলো হাউস ডাস্ট মাইট, হাউস ডাস্ট, হ্যাঁ, তারপর পোলেন্স, এগুলা থেকে যদি বাচ্চাকে ক্রাউডেড প্লেস এইসব জায়গা থেকে যদি সরায় রাখা যায়, তাহলে আউটকাম ভালো। তবে আউটকামের মধ্যে তোমরা এই 3টা, প্রথম 3টা বলবা। রিকভারি হয়ে যায় 2 থেকে 5 দিনের মধ্যে, কিন্তু কাফটা পারসিস্ট করে, বাট এটা হার্মফুল না বাচ্চার জন্য। এবং ফিউচারে উইজের ইনক্রিজ এপিসোড অফ উইজ ইন ফিউচার, এই 3টা বলবা। আচ্ছা, আরেকটা অ্যাডিশনাল প্রশ্ন নিয়ে আসছি, হাউ will you diagnose a case of bronchiolitis? Mainly on history and physical examination. তারপরে তোমার ইনভেস্টিগেশন, বাট ইনভেস্টিগেশন মেইনলি করা হয় যে আদার কোনো অ্যাসোসিয়েটেড প্রবলেম আছে কিনা, বাচ্চার ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা। তাহলে ডায়াগনোসিস এর জন্য আমরা কি করি? সিবিসি ইউজুয়ালি নর্মাল ইফ দেয়ার ইজ নো আদার ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা একটা ভাইরাল ডিজিজ, হ্যাঁ, থাকলে লিম্ফোসাইট কাউন্ট বেশি থাকবে, বাট নর্মালি থাকে, ইউজুয়ালি নর্মাল। সিআরপি মাইল্ডলি রেজড। ব্যাকটেরিয়াল ইনফেকশনে যেমন 100-200 এরকম হয়ে যায়, কিন্তু এখানে অত বেশি বাড়ে না। এক্সরে টেস্ট
করা যায়। আমি এক্স রে চেস্টের কথা বলছি। এক্স রে চেস্ট ফাইন্ডিংস ইজ টিপিক্যাল এক্স রে চেস্ট ফাইন্ডিং থাকে, এবং আমাদের দেশে এটা কি করে না, বাট বাইরে nasopharyngeal aspirate for RSV and other viral isolation by viral culture or PCR. যদি সাসপেক্ট করে ব্রঙ্কিওলাইটিস, তাহলে nasopharyngeal aspirate নিয়ে RSV and other ভাইরাস গুলাকে আইসোলেট করে ফেলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন দ্বারা, এবং খুব দ্রুত করে ফেলে। এবং আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা প্রয়োজন হতে পারে টু সি দি লেভেল অফ দি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, ওয়েদার এটা কমে গেল কিনা এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল কিনা। মানে চিন্তা করার সময় তখন করবা যখন তুমি চিন্তা করছো যে বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে এবং আইসিইউ কেয়ার লাগবে কিনা, পিআইসিইউ কেয়ার লাগবে কিনা, সেই জন্য তোমাকে তখন এই সময় করতে হতে পারে, বা ডাউটফুল কন্ডিশনে তুমি করবা। তারপরে এক্স-রে চেস্টটা কিন্তু তোমাকে পরীক্ষার সময় দেয়। পরীক্ষার সময় ভাইবার টেবিলে ফার্স্টে তোমাকে এই এক্স-রেটা দিয়ে দিতে পারে। ইট কুড বি এ কোয়েশ্চেন ইন ইওর ভাইবা বোর্ড, যেমন রিড দি এক্স-রে। তুমি তোমার মতো করবা, করে বলবা এক্স-রে চেস্ট এপি ভিউ সাধারণত 2 বছরের কম অবশ্যই এপি ভিউ হবে যদি তুমি দেখো। বলবা showing the hypertranslucency of the both lung field and hyperinflation. Hypertranslucency কিভাবে বললাম, more blackish lung field, একদম কালো হয়ে আছে due to the presence of air, আর hyperinflation due to air trapping. দোনোটাই hypertranslucency and hyperinflation both are due to এয়ার ট্র্যাপিং। তাহলে আমার হাইপারইনফ্লেশন কিভাবে বুঝবো? horizontal ribs and depressed the dome of the diaphragm. হ্যাঁ দেখো 1 2 3 4 5 6 সাধারণত টিপ অফ দি 6 ribs will be at the level of the dome of the diaphragm. 7 8 এর লেভেলে চলে আসছে, তাহলে definitely it is hyperinflation. আর তেমন কিছু বলার দরকার নাই। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে তুমি কি বলতে পারো? নিউমোনিয়া হতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ উইথ অর উইদাউট হার্ট ফেলিওর। হ্যাঁ, তোমার সেকেন্ড বলবা। থার্ডে বলতে পারো রিফ্লাক্স ডিজিজ, ফরেন বডি অ্যাসপিরেশন, এগুলা তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ব্রঙ্কিওলাইটিস। বাট নিউমোনিয়া থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা যে নিউমোনিয়াতে হাই ফিভার থাকে, বাচ্চা টক্সিক থাকে, তারপর হলো ফিজিক্যাল এক্সামিনেশনে তুমি এক্সামিনেশন ফাইন্ডিংসে মেইনলি ক্রেপিটেশন পাবা, ব্রঙ্কাই পেতেও পারো নাও পেতে পারো, এবং কজ অফ bronchiolitis and pneumonia. Pneumonia is due to bacterial cause and bronchiolitis is due to viral cause. এইগুলা কয়েকটা ডিফারেন্স বলতে পারো। আর কনজেনিটাল হার্ট ডিজিজ মারমার পাবা, হার্ট ফেলিওর থাকলে হার্ট ফেলিওর ফিচার পাবা, আর হলো লাংসে ক্রেপিটেশন পাবা। রিফ্লাক্স এটা হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন করে বোঝা যায়, রিফ্লাক্সের জন্য এক্সরে করা লাগে। ফরেন বডি এটা হিস্ট্রিতে না পাওয়া গেলেও এক্সামিনেশনেও না বুঝে গেলেও ইনভেস্টিগেশন করে বুঝতে হয়। হ্যাঁ, তবে তোমরা মেইনলি বলবা নিউমোনিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ উইথ অর উইদাউট হার্ট ফেলিওর, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, দেন ফরেন বডি। আর কোয়েশ্চেন গুলা তো যেগুলা মোটামুটি কাছাকাছি, এরপরে প্রশ্নটা অন্য ডিজিজের। আর তোমাদের আরেকটা কথা বাই দি ওয়ে বলে নেই, তোমাদের রেসপিরেটরি প্রবলেমের মধ্যে মেইনলি আসবে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর কিছুর মধ্যে হলো তোমার ইপিগ্লটাইটিস, তারপরে হলো ক্রুপের কজগুলা, অ্যাকিউট ল্যারিঙ্গোট্র্যাকিও ব্রঙ্কাইটিস অর ক্রুপ মানে স্ট্রাইডারের কজগুলা কি কি সেগুলা। তবে ক্রুপ, ভাইরাল ক্রুপ আর ইপিগ্লটাইটিস এটা খুব ভালো মতো জানতে হবে। আর হলো ভাইভাতে জিজ্ঞেস করে আইএমসিআই রিলেটেড রেসপিরেটরি প্রবলেম গুলার ক্লাসিফিকেশন এবং আইএমসিআই রিলেটেড ম্যানেজমেন্ট, এবং ভাইভাতে প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট কেসেও এই একইভাবেই তোমাকে জিজ্ঞেস করে। তো এই কয়টা জিনিস তোমাকে রেসপিরেটরি সিস্টেমের জন্য জানতে হবে। তোমার সেকেন্ড কোয়েশ্চেনটা 4 year old বেবি
has developed acute breathing difficulty with cough and wheeze. He has also having history of same type of attack before. This episode is not associated with fever. তার মানে 4 বছরের বাচ্চা হঠাৎ করে কাফ এন্ড হুইজ ডেভেলপ করেছে এবং একই রকম অ্যাটাক ছিল এবং কখনো এই সময় তার কোনো জ্বর নাই। What is your likely diagnosis? Further history, will you seek কি হিস্ট্রি নিবা? আর হলো what treatment options are appropriate. এখন বলছি আমি ট্রিটমেন্টটা একটু বড়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমার লাইকলি ডায়াগনোসিস হলো অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যাকিউট এক্সাজারবেশন। এখন কোন ধরনের ব্রঙ্কিয়াল অ্যাজমা? ইন্টারমিটেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা অর পারসিস্টেন্ট অর স্পেশাল ভ্যারিয়েন্ট, এটা কিন্তু তোমাকে বলে দেয়নি। তবে এইখানে যে কোনো ধরনের ব্রঙ্কিয়াল অ্যাজমা ক্যান ডেভেলপ অ্যাকিউট এক্সাজারবেশন। তাহলে সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটাই বলো না কেন, লাইকলি ডায়াগনোসিস হলো অ্যাকিউট এক্সাজারবেশন অফ দি ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেহেতু তার আগেও এরকম এপিসোড ছিল। কিন্তু কোন ধরনের ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইন্টারমিটেন্ট, পারসিস্টেন্ট অর স্পেশাল ভ্যারিয়েন্ট, এখানে কিন্তু সেটা উল্লেখ করে দেয়নি। কাজে তোমাকে ওই কি ভ্যারিয়েন্টে আগে অ্যাজমা ছিল সেটা বলার দরকার নাই। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কি হবে? এখানে সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিভিয়ার মানে অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা ব্রঙ্কিয়াল অ্যাজমা উইথ অ্যাকিউট এক্সারবেশন। হ্যাঁ, জাস্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা বললেও হবে তোমাদের। হ্যাঁ, আর হলো জার্ড হতে পারে, ফরেন বডি অ্যাসপিরেশন হতে পারে। বাট এখানে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস হিস্ট্রিও খুব ইম্পর্টেন্ট টু সে ইট অ্যাজ অ্যাকিউট এক্সাজারবেশন অফ দি ব্রঙ্কিয়াল অ্যাজমা। তুমি আর কি হিস্ট্রি নিবা? হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি থেকে শুরু করতে হবে, তারপর নিজের হিস্ট্রি নিতে হবে এবং কিছু সোশ্যাল হিস্ট্রি নিতে হবে। যেমন ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালার্জি অর অ্যাটোপি আছে কিনা, তারপরে হলো তোমার কন্ট্যাক্ট উইথ হাউস ডাস্ট মাইট, ফার বিয়ারিং অ্যানিমেল, হ্যাঁ, যেমন কুকুর, বিড়াল, এই ধরনের কোনো অ্যানিমেল ঘরে আছে, পেটস ঘরে আছে কিনা। হ্যাঁ, আজকাল অনেকে অনেক কিছুই ঘরে পালে, অ্যানিমেল লাভারও আছে। হ্যাঁ, আচ্ছা, কন্ট্যাক্ট উইথ পোলেন, কোনো গাছ, ফুলের গাছ আছে কিনা বাসায়, কন্ট্যাক্ট উইথ মোল্ডস, ক্যান্ডিডা অ্যাসপারজিলাস। হ্যাঁ, তবে তোমার এই আগের গুলা ইম্পর্টেন্ট। প্যাসিভ স্মোকার কিনা সে, যে বাসায় অনেকেই স্মোক করে, বাবা হয়তো বাইরে করে কিন্তু মাঝে মাঝে আবার ঘরেও করে ফেলে, বা অন্যান্য চাচা মামারা আসে বেড়াতে, স্মোকিং এর হিস্ট্রি এরকম আছে কিনা। হ্যাঁ, অথবা কোনো উডেন ওভেন আছে কিনা। হ্যাঁ, ককরোচেস, এগুলো একটা কারণ অ্যাকিউট এক্সাজারবেশন এর জন্য। এবং ফুডের মধ্যে ফিশ, এগস, কাউস মিল্ক, ড্রাগ অ্যালার্জির হিস্ট্রি আছে কিনা। বিশেষ করে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খেলে অনেকের অ্যাটাক হয় এবং পেনিসিলিন, সেফালোস্পুরিন নিলে অনেকের অ্যাটাক হয়। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেস যদি কম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অনেকের বেড়ে যায়, স্ট্রেসে অনেকের বেড়ে যায়। হ্যাঁ, যে কোনো ভাইরাল ইনফেকশনেও এক্সাজারবেশন হয়। তাহলে এই ফ্যামিলি হিস্ট্রি গুলো তোমার নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল হিস্ট্রি, হ্যাঁ, সবগুলা নিতে হবে তোমাকে। এগুলা ভাগে ভাগে বললে ভালো হতো। হ্যাঁ, আমি এখন মুখে বললাম ভাগে, তাহলে এইভাবে তুমি হিস্ট্রিটা নিবা। ট্রিটমেন্ট অপশনের মধ্যে একটু জটিল জিনিসটা, তুমি স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট বলবা নাকি টাইপ ধরে বলবা। যেমন এক্সাজারবেশন, মাইল্ড টু মডারেট এক্সাজারবেশন, হ্যাঁ, তার তো ব্রঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি ছিল বা ফার্স্ট অ্যাটাকও হতে পারে। হ্যাঁ, তবে ব্রঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি ছিল কোন ভ্যারিয়েন্ট, এটা তোমাকে হিস্ট্রি নিয়ে বের করতে হবে, যে ইন্টারমিটেন্ট কিনা, আমি এটা পরে বলবো, বা
পারসিস্টেন্ট কিনা অথবা স্পেশাল ভ্যারিয়েন্ট কিনা। এটার আবার মাইল্ড টু মডারেট এক্সাজারবেশন হয়েছে কিনা, এখানে কিরকম ভাবে তুমি এই এক্সাজারবেশনটা এই বাচ্চার ক্লাসিফাই মানে অ্যাসেস করবা। বাচ্চা এজিটেটেড থাকবে না এবং SpO2 মেনটেইন হবে। এবং সিভিয়ার এক্সাজারবেশন, এজিটেটেড এবং দেয়ার ইজ ডিস্যাচুরেশন, SpO2 পালস অক্সিমিটার দিয়ে মনিটর করলে দেখা যাবে কমে যাবে, বাট বাচ্চা কনসাস থাকবে। লাইফ থ্রেটেনিং অ্যাকিউট এক্সাজারবেশনে কি হবে, যেমন বাচ্চা ড্রাউজি থাকবে, কনফিউজ থাকবে এবং চেস্টে তুমি এই দুটো কন্ডিশনে মানে মাইল্ড টু মডারেটে তুমি চেস্টে রংকাই পাবা, সিভিয়ারেও রংকাই পাবা, বাট যখন লাইফ থ্রেটেনিং অ্যাকিউট এক্সাজারবেশন হবে এতই স্পাজম হবে যে চেস্টে আর বাতাসই ঢুকবে না, তখন তো কোনো অ্যাডিশনাল ব্রেথ সাউন্ড তৈরি হবে না, অর্থাৎ কোনো হুইস পাওয়া যাবে না, সেটাকে বলে সাইলেন্ট চেস্ট। হুইস পাইলেই যে ভালো, না পাইলেই যে ভালো, পাইলেই যে খারাপ তা কিন্তু না। অনেক সময় খুব খারাপ বাচ্চার যখন তুমি চেস্ট ফাইন্ডিংসে কোনো রংকাই পেলে না, দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং। তাহলে এক্সাজারবেশনের আবার 3 ধরন। হ্যাঁ, তো এইভাবে তুমি ট্রিটমেন্ট দিতে পারো, অথবা স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট। এখন কিভাবে তুমি বলবা বা এক্সামিনার তোমাকে কিভাবে জিজ্ঞেস করছে সেটার উপর ডিপেন্ড করবে তোমার উত্তরটা। তবে আগে তুমি মাইল্ড টু মডারেট এক্সাজারবেশন, সিভিয়ার এক্সাজারবেশন, লাইফ থ্রেটেনিং এক্সাজারবেশন এইভাবে করে বললে তোমার জন্য ইজি হবে। হ্যাঁ, তাহলে মাইল্ড টু মডারেট এক্সাজারবেশনে কি করবা, শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট at the rate of 20 minutes for 1 hour, 3 বার দিলা। স্টেরয়েড and propped up position, oxygen is inhalation, steroid nebulize with the help of nebulization and propped up position, oxygen inhalation, and also monitor the SpO2 and systemic steroid. আর যদি কন্ডিশন ইমপ্রুভ না করে তাহলে তুমি এগুলো কন্টিনিউ করবা, আর যদি ইমপ্রুভ করে ডিসচার্জ দিয়ে দেবা উইথ ফলো আপ। তাহলে মাইল্ড টু মডারেটে এই অবস্থা, ডিসচার্জ উইথ অ্যাডভাইস অ্যান্ড ফলো আপ। আর যদি সিভিয়ার অ্যান্ড লাইফ থ্রেটেনিং হয় তখন এইসব ক্ষেত্রে তোমাকে হসপিটালাইজ করতেই হবে বাচ্চাকে। Hospitalization, propped up position, oxygen inhalation, and continuous monitoring of the SpO2, nebulized short-acting beta agonist, তারপর systemic steroid, এখানে steroid, nebulized steroid, and systemic steroid, IV fluid. If not improved here, you have to transfer the baby to PICU. This is the management treatment at hospital in a severe and life-threatening exacerbation. তাহলে কতগুলা রুলস ফলো করতে হবে ট্রিটমেন্টের জন্য। ইউ হ্যাভ টু ডু কাউন্সিলিং, সাপোর্টিভ ট্রিটমেন্ট, ফিডিং অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন, এবং ট্রিটমেন্ট উইথ মেডিকেশন। যেভাবে মাইল্ড টু মডারেট মানে যে ভ্যারাইটিজই হোক না কেন, ইন্টারমিটেন্ট অর পারসিস্টেন্ট আবার 3টা, মাইল্ড, মডারেট, সিভিয়ার, অ্যাকিউট এক্সাজারবেশন, মাইল্ড টু মডারেট অ্যাকিউট এক্সাজারবেশন, সিভিয়ার অ্যাকিউট এক্সাজারবেশন, লাইফ থ্রেটেনিং অ্যাকিউট এক্সাজারবেশন, এগুলার জন্য কি করতে হবে সেই এডুকেশন মানে নলেজটা দিতে হবে, প্লাস ট্রিটমেন্ট উইথ মেডিকেশন এটাও দিতে হবে। সেই অ্যাজমা এডুকেশনের মধ্যে কিছু অ্যাডভাইস দিতে হবে এবং প্রোফাইল্যাক্সিস যে কন্টিনিউ করতে হবে সেটাও বলতে হবে। তাহলে ট্রিটমেন্টের মধ্যে আমার জেনারেল কাউন্সিলিং, সাপোর্টিভ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট উইথ মেডিকেশন অ্যান্ড অ্যাজমা এডুকেশন অ্যান্ড প্রোফাইল্যাক্সিস, এটা হলো সবগুলা কাজ তোমার একসাথে না করলে কিন্তু অ্যাজমা ট্রিটমেন্ট পসিবল না। এটা একটা ক্রনিক ডিজিজ, বারে বারে হবে, বিভিন্ন ভাবে হবে। হ্যাঁ, কারোর ইন্টারমিটেন্ট ছিল, মডারেট ভ্যারাইটি, অ্যাকিউট এক্সাজারবেশন হয়ে গেল। কারো ইন্টারমিটেন্ট মাইন্ড ছিল, মডারেট হয়ে গেল। এখন যে কোনো ভাবে যে কারোর ডিটোরেট করতে পারে বা ইমপ্রুভও করতে পারে। তাহলে
সেইভাবে যে বাচ্চা কিভাবে হোম ম্যানেজমেন্ট করবে, কখন কি হলে হসপিটালাইজড হবে, এই এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট এটা একটু তোমাদের জন্য পরীক্ষার হলে যেমন বলাটা না বলতে হবে, জিজ্ঞেস করলে, যেমন ইন্টারমিটেন্ট অ্যাজমা, পারসিস্টেন্ট অ্যাজমা, এবং এজ গ্রুপ হলো 4 ইয়ার্স, আপ টু 4 ইয়ার্স। আসলে 0 থেকে হয় না, 1 বছর আমরা রেয়ার ওকেশনে আমরা ডায়াগনোসিস করি যে দিস ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা। হ্যাঁ, তবে 4 বছর পর্যন্ত এই ম্যানেজমেন্ট প্রোটোকলটা, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট প্রোটোকল, হ্যাঁ, drug treatment and education and environmental control at each step is mandatory. Intermittent asthma তার জন্য এটা জরুরি, যে কোনো ধরনের। পারসিস্টেন্ট asthma এখানে কিন্তু এক্সাজারবেশনের কথা বলে নাই। টার্মগুলা খুব খেয়াল করতে হবে। হ্যাঁ, স্টেপ 1-এ শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট যখন প্রয়োজন হবে। এটা ফার্স্ট স্টেপ। আর হলো পারসিস্টেন্ট অ্যাজমা, তখন তোমার ডেইলি মেডিকেশন লাগে। হ্যাঁ, আচ্ছা, স্টেপ 2-তে প্রেফার্ড লো ডোজ ইনহেলেশন কর্টিকোস্টেরয়েড আর অল্টারনেট হলো ক্রোমোলিন অথবা মন্টেলুকাস্ট। হ্যাঁ, আর স্টেপ 3-তে হলো প্রেফার্ড হলো মিডিয়াম ডোজ ইন্টারমিটেন্ট কর্টিকোস্টেরয়েড। আর স্টেপ 4-এ তোমার মিডিয়াম ডোজ ইন্টারমিটেন্ট কর্টিকোস্টেরয়েড প্লাস আইদার লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট অর মন্টেলুকাস্ট। স্টেপ 5-এ হলো হাই ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড প্লাস আইদার লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট অর মন্টেলুকাস্ট। আর হলো স্টেপ 6-এ তোমার হলো হাই ডোজ ইনহেলড কর্টিকোস্টেরয়েড প্লাস either long-acting beta agonist or montelukast and oral systemic corticosteroid। তাহলে তোমাকে আস্তে আস্তে স্টেপ আপ হইতে হবে। পারসিস্টেন্ট অ্যাজমা ম্যানেজমেন্টে স্টেপ আপ কিভাবে হবা সেটা আস্তে আস্তে করে, এটাতে ম্যানেজ, স্টেপ 2-তে ম্যানেজ না হলে স্টেপ 3-তে যাবা, 4-এ যাবা, 5-এ যাবা, 6-এ যাবা, এইভাবে তোমাকে ম্যানেজ করতে হবে। সেই একই রকম, এটা আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তোমার ইন্টারমিটেন্ট অ্যাজমা, পারসিস্টেন্ট অ্যাজমা এজ গ্রুপ হলো 5 থেকে 11 বছর। কিভাবে তোমার স্টেপ 1-এ দিবা, 2-তে, 3-তে, 4, 5, 6, হ্যাঁ, মুখস্থ রাখাটা একটু কঠিন, বাট যদি তুমি মনে রাখো ভালো। আচ্ছা, কি একটা কোয়েশ্চেন, হাউ উইল ইউ ডায়াগনোস এ কেস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা? কি কি হিস্ট্রি দিবা? এটা আমি আগেও বলেছিলাম, আবারও বলছি। আচ্ছা, যেমন হিস্ট্রি অফ অ্যাটোপি, অ্যাটোপির মধ্যে কি কি, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস অর এক্সিমা, এই ধরনের অ্যাটোপির হিস্ট্রি থাকতে পারে। ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা, অথবা ফ্যামিলিতে বাবা মা অথবা ভাই বোনের কারোর অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস অর এক্সিমা আছে। এবং যখন একটা বাচ্চার ব্রঙ্কিয়াল অ্যাজমা ক্লিনিক্যাল ফিচার শো করে, ইট ইজ রিলিভড বাই ব্রঙ্কোডাইলেটর। তাহলে এই সব যদি পাওয়া যায় হিস্ট্রিতে, তাহলে তুমি বুঝবা যে দিস ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এবং আর কি করবা, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা। ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে ফার্স্টে ক্লিনিক্যাল হিস্ট্রি, এটা হলো ফ্যামিলি হিস্ট্রি, এবং এটা হলো ক্লিনিক্যাল হিস্ট্রি classical presentation of recurrent cough, breathlessness and wheeze, and physical examination is very important, যেমন chest examination in inspection of the chest, palpation, percussion and auscultation, and lab investigation has got no role. Actually lab investigation তোমার খুব একটা প্রয়োজন হয় না,
কিন্তু কিছু কিছু ইনভেস্টিগেশন আবার করা দরকার হয়, ওটা আমি আসছি। তাহলে তোমার ফ্যামিলি হিস্ট্রি নিবা, নিজের ড্রাগ হিস্ট্রি, যে হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি রিলিভ হয়ে যায় ব্রঙ্কোডাইলেটর দিলে, এবং ক্লিনিক্যালি তুমি দেখবা যে একটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন আছে, রিকারেন্ট হুইস থাকবে, ব্রেথলেসনেস এবং কাফ থাকবে, রিকারেন্ট কাফের হিস্ট্রি থাকবে, ফিজিক্যাল এক্সামিনেশন যেটা বললাম, চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিংস এর টিপিক্যাল চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিংস, এবং এখানে ল্যাব ইনভেস্টিগেশনের কোনো রোল ডায়াগনোসিসের জন্য দরকার হয় না। তবে এক্সরে করলে দেখা যায় হাইপার ইনফ্লেশন অ্যান্ড হাইপার ট্রান্সলুসেন্সি। হ্যাঁ, আচ্ছা, হাইপার ইনফ্লেশনে লো ফ্ল্যাট ডায়াফ্রাম অ্যান্ড পেরিব্রঙ্কিয়াল থিকেনিং কিছু দেখা যাচ্ছে এখানে, অ্যান্ড হাইপার ট্রান্সলুসেন্সি অফ দি বোথ লাং ফিল্ড। টিউবুলার হার্ট, এরিয়াস অফ অ্যাটেলেকটেসিস পেতে পারো, এখানে অ্যাটেলেকটেসিসের কোনো ফিচার নাই, ছোট ছোট সাদা সাদা জায়গা দেখা যায় অনেক সময়। আর হলো সিবিসি সাধারণত ইসোনোফিল কাউন্ট অনেক সময় বেশি থাকতে পারে, এবং সিরাম আইজি রেস থাকে অনেক সময়, এবং পিক এক্সপিরেটরি ফ্লো রেট ভ্যারিয়েবিলিটি মোর দেন 20%, যখন ভালো থাকে তার অ্যাটাক হলে 20% এর বেশি কমে যায়, এবং তুমি করতে পারো পালমোনারি ফাংশন টেস্ট, যেমন FEV1 বা FVC দেখতে পারো। FEV1 আফটার ইউজ অফ ব্রঙ্কোডাইলেটর এটা বেড়ে যায়, 200 ml or 20% ইনক্রিজ আফটার ব্রঙ্কোডাইলেটর, এগুলো তুমি তোমার ডায়াগনোসিসের জন্য ব্যবহার করতে পারো এইসব প্রসিডিউর গুলা। এখন এগুলার আবার পিক এক্সপিরেটরি ফ্লো রেট কিভাবে দেখবা, FEV1 বাই FVC এর ইন্টারপ্রিটেশন, তারপর হলো FEV1 বেড়ে যায় কিভাবে তুমি অ্যাসেস করবা, এগুলা কিন্তু আবার আলাদা বিরাট চ্যাপ্টার। এই যে পিক এক্সপিরেটরি ফ্লো রেট কিভাবে দেখে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, হাউ ফাস্ট এ পারসন ক্যান এক্সেল, পার্সনটা দাঁড়ায় থাকবে, সোজা হয়ে দাঁড়াবে, বুক ফুলায় শ্বাস নিবে, একদম ফুলায় মুখটা সিল করবে এই ডিভাইসটার পিক এক্সপিরেটরি ফ্লো মিটারের উপর, এবং এই পয়েন্টটা জিরোতে রাখবে, এবং হঠাৎ করে অ্যাজ ফাস্ট অ্যাজ হার্ডলি পসিবল এক্সেল করবে এই মুখ দিয়ে, সিলড মাউথ দিয়ে এই মিটারটার ভিতরে, এবং তখন মেজার করতে হবে এটা কত ml এয়ার ইনহেল করলো, সেটাই হলো পিক এক্সপিরেটরি ফ্লো রেট। হ্যাঁ, ধরো তোমার আগে ছিল, ভালো সময় ছিল তার 500, তারপরে কমে গেছে হলো 300 ডিউরিং অ্যাটাক, তার মানে অনেক কমে গেছে, সেটা কত পার্সেন্ট, মোর দেন 20% হলে সিগনিফিকেন্ট ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো হিসাব নিকাশ আছে। আগে তোমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা অবশ্য পড়ায়নি, মেডিকেল কলেজে পড়াইছে, ওখানে সব হিসাব নিকাশ গুলা বলে দিয়েছিলাম। তাহলে এগুলো আমার ইনভেস্টিগেশন করতে পারি আমি, লাং ফাংশন টেস্ট, এগুলো করা যায় ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা। ট্রিটমেন্টের আরেকটা পার্ট হলো প্রিভেনশন অফ অ্যাজমা সিমটম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, আর হলো প্রিভেনশন অফ রিকারেন্স বাই ইউজিং ড্রাগস, তারপর হলো অ্যাভয়েড সাইড ইফেক্ট অফ দি মেডিকেশন, মেনটেন অলমোস্ট নর্মাল প্যারামিটার অফ রেসপিরেশন, অ্যাজমা এডুকেশন, এগুলো সব পার্ট অফ ট্রিটমেন্ট। আচ্ছা, অনেক কথা বললাম ঘুরায় ফিরায়, আরো অনেক কথা আছে অ্যাজমার, তবে অত ডিপে তোমাদের যায় না। তবে লাং চেস্ট ফাইন্ডিংসটা তোমার যদি একটা কেস থাকে, ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এটা একদম মুখস্থ রাখবা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ফাইন্ডিংসটা কেমন হয়। আরেকটা প্রশ্ন, 7 years old boy had recurrent wheeze
suddenly develop severe breathlessness since morning. আর কোনো অপশন, আর কোনো ইয়ে দেয়নি, ক্লুজ দেয়নি। যেমন বলতে পারে having history of same type of attack previously, হ্যাঁ, তখন তুমি বললা mostly diagnosis bronchial asthma, acute exacerbation, and how will you assess him clinically? এটা inspection, palpation, percussion, auscultation, outlet, immediate treatment. এটা হলো ওই আগের মতোই। acute exacerbation of the bronchial asthma, হ্যাঁ, রিকারেন্ট হুইজ আগে ছিল, কিন্তু রিকারেন্সটা কোন ভ্যারাইটিস ছিল, যেমন ইন্টারমিটেন্ট, পারসিস্টেন্ট অর স্পেশাল ভ্যারিয়েন্ট, কোন ভ্যারাইটিস ছিল সেটা কিন্তু কোয়েশ্চেনে উল্লেখ করেনি। তাইলে তুমি অ্যাকিউট এক্সাজারবেশন অফ দি ব্রঙ্কিয়াল অ্যাজমা, কোন ধরনের ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল তার, সেটা আমার আর জানা নাই। হ্যাঁ, তাইলে আর হাউ উইল ইউ অ্যাসেস হিম ক্লিনিক্যালি? বাই ইনস্পেকশন। ইনস্পেকশনের চেষ্টা কিরকম দেখাবে, যে ইনস্পেকশনে তুমি দেখবা হলো সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, suprasternal recession, intercostal recession, and rate of respiration will be more, will be high. মানে there will be increased rate of respiration. তাহলে এগুলা সাইন্স অফ ডিস্ট্রেস তুমি চেস্টে দেখেই বুঝতে পারবা। পালপেশনের চেস্ট এক্সপ্যানশন কমে যাবে এবং ভোকাল ফ্রেমিটেস্ট বেড়ে যাবে ডিউ টু এয়ার ট্র্যাপিং অ্যান্ড রিডিউস এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস। এটা অতটা ইম্পর্টেন্ট না। তোমার পালপেশনে তোমার ইম্পর্টেন্ট হলো কার্ডিয়াক ডালনেসটা তোমার পারকাশনে আসবে, এখানে আসবেও না, ভুল লেখা হচ্ছে, বুঝছো? তাহলে চেস্ট এক্সপানশন দেখবে, এগুলো আমি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের এক্সামিনেশন অফ দি রেসপিরেটরি সিস্টেম, ওটা তোমাদের অ্যাক্সেস মেডিকেল স্কুলের ক্লাসের মধ্যেই আছে, ওখানে দেখলে দেখবা ডিটেইল করে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন বলা আছে। তাহলে চেস্ট এক্সপানশন দেখবা, ভোকাল ফ্রেমিটাস 3টা লাইনে দেখবা, মিড ক্ল্যাভিকুলার, মিড এক্সিলারি অ্যান্ড দি স্কেপুলার লাইন। হ্যাঁ, তবে তোমাকে যেভাবে বলে যে এক্সামিন দ্য চাইল্ড ফ্রম ফ্রন্ট, তাহলে তোমার আর পিছনে দেখার প্রয়োজন হয় না। হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে how the examiner is asking you to examine the baby. তাহলে পারকাশনে হাইপার রেজোনেন্ট অফ দি বোথ লাং ফিল্ড, এইটাও 3টা এরিয়াতে, মানে 3টা লাইনে, মিড ক্ল্যাভিকুলার, মিড এক্সিলারি অ্যান্ড দি স্কেপুলার লাইন, এভাবে দেখতে হবে। তবে তোমাকে কিভাবে জিজ্ঞেস করা হবে পরীক্ষার সময় সেটার উপর ডিপেন্ড করবে। আর ভাইবা বোর্ডে তোমাকে সব মুখে বলতে হবে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। অসকালটেশনটা খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমার যদি কেস থাকে দিবে এবং খুব ভালো করে বলতে হবে। ডিউরিং asthma exacerbation, expiratory wheeze and a prolonged expiratory phase, মানে bronchial vesicular breath sound with prolonged expiration, সোজা কথা, এত কথা বলার দরকার নেই। vesicular breath sound with prolonged expiration and wheeze, তুমি শুনতে পেলা, and on or bronchi, এবং crepitation can sometimes be heard, কখনো কখনো crepitation পেতে পারো due to excess mucus production and inflammatory exudate in the airway. তাহলে তোমার প্রথম উত্তরটা হবে there is a vesicular breath sound with prolonged expiration, এটা হলো breath sound, and added sound এর মধ্যে rhonchi, bilateral rhonchi, এবং in the all lung field, and there is crepitation. Sometimes there may be crepitation is due to excess mucus production and inflammatory exudate. আর এটার দরকার নাই। আচ্ছা, এর আরেকটা প্রশ্ন, অ্যাজমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রঙ্কিয়াল অ্যাজমা বাচ্চাদের যদি কেস থাকে, অ্যাকিউট এক্সাজারবেশন না থাকে, বাচ্চা যদি স্টেবল থাকে, তখন চেস্ট ফাইন্ডিংস থাকলে কিন্তু দিয়ে দিবে। তোমার এটা তোমাকে তখন ডিটেইল হিস্ট্রি, তো আর তোমাদের শর্ট কেস থাকবে না, লং কেস থাকবে না, তোমাকে যুক্তিতর্ক দিয়ে বুঝাইতে হবে যে কোন ভ্যারাইটি কখন হয় এবং কি ধরনের প্রেজেন্টেশন হয়, এটা তোমাকে ভাইভাতে ফেস করতে হবে। অথবা শর্ট কেসের চেস্ট ফাইন্ডিংস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে।
কি কি কারণে এক্সাজারবেশন হয়, তারপরে কিভাবে তুমি বুঝবা কোন ভ্যারাইটিস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা তার ছিল, এখন এক্সাজারবেশন হয়েছে। হ্যাঁ, এভাবে তোমাকে প্রশ্ন করতে পারে ভাইভাতে কেসের সামনে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 9 months child presented with the complaints of runny nose with cough, chest tendering and low grade fever. Child is looking well. সেই আগের প্রশ্ন, provisional diagnosis acute bronchiolitis. Respiratory distress এর কজ এই বয়সে আমি আগে বলে ফেলছি, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট উইথ প্রগনোসিস এটা আমি বলে ফেলছি। আচ্ছা, 1 year child presented with mild fever and respiratory distress for 1 day, but the child is playful and there is huge rhonchi on auscultation. What is the mostly diagnosis? Acute bronchiolitis. 3 differential diagnoses for cough and respiratory distress in children. And how will you manage the case? তাহলে 3টা ডায়াগনোসিসের মধ্যে 3টা কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস এক বছরের বাচ্চা মেইনলি হলো, ফার্স্ট কজ হলো অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, তারপর সেকেন্ড কজ হলো নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, তারপর হলো তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর তুমি বলতে পারো যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তবে এগুলা প্রথম 3টা তোমাকে বলতে হবে, ম্যানেজমেন্ট আমি আগেই বলে ফেলছি। একই প্রশ্ন, a boy of 3 years presented with noisy breathing following runny nose for 2 days, মানে প্রথমে থাকবে হিস্ট্রি অফ রানি নোজ, লো গ্রেড ফিভার এবং তারপরে ডেভেলপ করবে রেসপিরেটরি ডিস্ট্রেস। তাহলে এটা ডায়াগনোসিস হবে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, ম্যানেজমেন্ট আগে বলা হয়েছে। আচ্ছা, একটা 5 বছরের বাচ্চা কিভাবে প্রেজেন্ট করলো, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস without fever. He has repeated history of such type of attacks since 2 years of age. His mother is suffering from chronic eczema and the child is now unable to talk, and on examination respiratory rate is 60 breaths per minute and her breath sound is vesicular with prolonged expiration. সবই বলে দিছে। তাহলে bronchial asthma, acute exacerbation of bronchial asthma, অথবা তুমি বলতে পারো হ্যাঁ acute exacerbation of the bronchial asthma. Write down 5 other signs of such illness. তোমার হিস্ট্রি এন্ড এক্সামিনেশন ফাইন্ডিংস, সায়েন্স তো হিস্ট্রি লাগবে না, এক্সামিনেশন ফাইন্ডিংসই বলবা। হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট আগেই বলে ফেলছি। হ্যাঁ, তাহলে ওই একই ইনস্পেকশনে কি দেখবা, রেট অফ রেসপিরেশন বেড়ে যাবে। হ্যাঁ, এবং সায়েন্স অফ লেবার রেসপিরেশন, তাহলে ইন্টারকোস্টাল, সুপ্রাস্টানাল, ইন্টারকোস্টাল, সাবকোস্টাল রিসেশন। পালপেশনে আমি আগেই বলেছি যে চেস্ট এক্সপেনশন রিডিউস হবে এবং ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ করবে, ডালনেসটা বলবা না। অ্যান্ড পারকাশন, হাইপাররেজোনেন্ট, লাং ফিল্ড, এটা হলো 3টা গেল, 1 2 3টা 4টার মধ্যে হলো অসকালটেশনে ওই ব্রঙ্কিয়াল ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন and the additional sound, added soundের মধ্যে হলো রঙ্কাই, bilateral রঙ্কাই may have crepitation. How will you manage the patient? যেহেতু 6 বছর, ওই আগে যে ম্যানেজমেন্টটা বলছিলাম সেটাই তোমার ম্যানেজার ট্রিটমেন্ট, mild to moderate exacerbation or severe exacerbation or life threatening exacerbation, এইভাবে তোমার ডিপেন্ড করবে ম্যানেজমেন্টটা, ট্রিটমেন্টটা। তাহলে আমি আগেই বলে ফেলছি। হ্যাঁ, ডায়াগনোসিস কিভাবে করবে এটা আমি বলছি। এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, acute exacerbation of the bronchial asthma. একই প্রশ্ন, 7 years old baby boy had recurrent wheeze, suddenly ভুল হয়েছে, developed
severe breathlessness since morning. What is the most likely diagnosis? How will you assess the child clinically? Outline immediate treatment. একই কথা। 9-month-old child presented with the complaints of runny nose with cough, subsequently developed chest indwelling and low grade fever, and the child is looking well. এটা already আলোচনা হয়ে গেছে। Provisional diagnosis acute bronchiolitis, causes of respiratory distress বলা হয়েছে, principle of treatment or management এটা বলা হয়ে গেছে। একই diagnosis, 1 year 3 months old child presented with mild fever, respiratory distress for 1 day, and the child is prayerful and huge rhonchi on auscultation. একই উত্তর, acute bronchiolitis, 3 differential diagnosis and how will you manage the case আগে বলা হয়েছে। A boy of 3 years presented with noisy breathing following runny nose, একই কথা। তোমরা প্রশ্নগুলা দিয়েছিলে বলে আমি দিলাম এখানে। আচ্ছা, 1 year old boy presented with fever, cough with respiratory distress for 1 day. What are the possible diagnosis and how will you investigate a case of bronchiolitis? একই। এগুলো আলোচনা হয়ে গেছে। আচ্ছা, এখানে কি বলছে? A 1 year old male child presented with fever, cough and stridor for 3 days. Write down 3 differential diagnosis. মানে stridor এর 3টা differential diagnosis. How will you investigate the child and how will you manage a case of croup? আচ্ছা, এখানে 3 differential diagnosis এর মধ্যে acute laryngotracheobronchitis or croup, viral croup, হ্যাঁ, তারপরে হলো তোমার epiglottitis, এই দুটো খুব ইম্পর্টেন্ট। acute laryngotracheitis, এটাও laryngotracheobronchitis or laryngotracheitis or epiglottitis। এখন তোমাদের পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে ডিফারেন্স বিটুইন laryngotracheobronchitis and epiglottitis, এটা তোমাদের জিজ্ঞেস করে। আচ্ছা, দেখি নেক্সট কোশ্চেন, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য চাইল্ড? সিবিসি অ্যান্ড ফিল্ম। এখন তোমার যদি epiglottitis হয়, এটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হবে কি? ইনস্পিরেটরি স্টাইডর থাকতে পারে, hoarseness of voice, acute laryngotracheobronchitis এর প্রেজেন্টেশন, respiratory distress, suprasternal recession and cyanosis may be present। কিন্তু যদি epiglottitis থাকে সেক্ষেত্রে বাচ্চার হাই ফিভার থাকবে, ড্রুলিং থাকবে, টক্সিক থাকবে, হ্যাঁ, ইভেন দ্য চাইল্ড মে ডেভেলপ সাইনোসিস। হ্যাঁ, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, হ্যাঁ, আমি বলবো পরে। এবং ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি উইথ ব্লাড ফিল্ম করার প্রয়োজন হয় কেন? অনেক সময় তোমার epiglottitis তুমি laryngotracheobronchitis তুমি ডায়াগনোসিস করলা, ঠিক আছে, তুমি epiglottitis acute epiglottitis মিস করে যাচ্ছ কিনা। যদি acute epiglottitis হয় তোমার, তাহলে টোটাল কাউন্ট বেশি থাকবে, নিউট্রোফিল কাউন্ট উইল বি হাই। আর এক্সরে নেক একটা এপিভিউ এবং একটা ল্যাটারাল ভিউ। এপিভিউতে স্টেপল সাইন, দ্যাট ইজ ন্যারোইং অফ দি ইয়ার কলাম, এটা হলো ট্র্যাকিয়া ন্যারোইং। এখানে দেখো যে উপরে উঠে, এখানে ঠিকই আছে ইয়ার কলামটা, বাট এখানে উপরে উঠে একটা চালা টিনের ঘরের মতো হয়ে গেছে। অথবা আমরা আরো একটু বলতে পারি যে গির্জার যে মাথায় যে চূড়াটা থাকে সেই চূড়ার আকৃতি ধারণ করছে, হ্যাঁ, এটাকে বলা হয় স্টেপল সাইন। কিন্তু ল্যাটারাল ভিউতে যদি epiglottitis হয়, তাহলে এই epiglottisটা সোলেন হয়ে যায় এবং এটা একটা থাম্বের মতো দেখায় বিধায় এটাকে বলা হয় থাম সাইন। মনে হচ্ছে যেন এখানে বৃদ্ধাঙ্গুলি কেউ দিয়ে রাখছে, হ্যাঁ, কিন্তু নর্মাল এক্সরেতে এইরকম সোলেন epiglottis দেখা যায় না, তাহলে থাম সাইন। আর যদি তোমার ইনভেস্টিগেশন এবং
যদি হাউ উইল ইউ ম্যানেজ দ্য চাইল্ড অফ উইথ গ্রুপ হলে তোমার ট্রিটমেন্ট কি? মেইনলি ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিসের ট্রিটমেন্ট হলো মেইনলি সাপোর্টিভ এবং বাচ্চাকে কমফোর্টেবল রাখতে হবে এবং অক্সিজেন ইনহেলেশন যদি প্রয়োজন হয়, ডিস্ট্রেস থাকে সেই ক্ষেত্রে স্টেরয়েড টু রিডিউস সাবগ্লটিক ইডিমা by inhalation, by nebulization with adrenaline with oxygen drive and monitoring the heart rate and SpO2 দেয়া যায়। মানে যদি তুমি অ্যাড্রেনালিন দাও সেই ক্ষেত্রে তোমার অক্সিজেন ড্রাইভ দিয়ে দিতে হবে এবং অবশ্যই হার্ট রেট এন্ড SpO2 মনিটর করতে হবে। আসলে ছোট বাচ্চাদের যে কোনো ধরনের নেবুলাইজেশন, বিশেষ করে ডিস্ট্রেস থাকে তখন যে কোনো নেবুলাইজেশনই তোমার with monitoring, with oxygen drive, with vital monitoring, especially the heart rate and SpO2 monitor করে তোমাকে অক্সিজেনের প্রেজেন্সে অক্সিজেন ড্রাইভ দিয়ে নেবুলাইজ করা ভালো এবং উচিত। তাহলে ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস আমি কি ট্রিটমেন্ট দিব সেটা বললাম। আর হলো তোমার অ্যাকিউট এপিগ্লটাইটিসে কি দিব, কি করব? প্রপটা পজিশনে রাখবো, এখানেও অক্সিজেন ইনহেলেশন দিব এবং অ্যান্টিবায়োটিক ইজ আ মাস্ট ইন অ্যাকিউট এপিগ্লটাইটিসে। যেমন এখানে সেফট্রাক্সন অথবা সেফুরক্সাইম দিতে পারি এবং ইনজেক্টেবল 7 থেকে 10 দিন এবং কন্টিনিউ করতে হবে। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করতে পারে ডিফারেন্স বিটুইন এপিগ্লটাইটিস এন্ড অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস ও গ্রুপের মধ্যে ডিফারেন্স কিভাবে বুঝবা? যেমন এটা এমনি ইটিওলজি হিসাবে যদি আমি চিন্তা করি, অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস ইজ ডিউ টু ভাইরাল কজ। ভাইরাসের মধ্যে তোমার প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনো, আরএসভি, মেটানিউমো ভাইরাস এগুলা রেসপন্সিবল। হ্যাঁ, আর হলো এপিগ্লটাইটিস এর মধ্যে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ইজ ভেরি ইজ দি অর্গানিজম। আর হলো তোমার ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিসে ফিভার থাকে না এবং থাকলেও লো গ্রেড, বাট অ্যাকিউট এপিগ্লটাইটিসে তোমার হাই গ্রেড ফিভার থাকবে। বাচ্চার ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিসে টক্সিক থাকবে না, কিন্তু অ্যাকিউট এপিগ্লটাইটিসে খুবই টক্সিক থাকবে এবং ড্রুলিং প্রেজেন্ট থাকবে হলো অ্যাকিউট এপিগ্লটাইটিসে, বাট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস অর গ্রুপে তোমার ড্রুলিং থাকবে না। এক্সরে ফাইন্ডিংস ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিসে স্টেপল সাইন আমি দেখালাম, আর ওখানে এপিগ্লটাইটিসে থাম সাইন। ট্রিটমেন্ট অপশন আমি বললাম, ওখানে মেইনলি সাপোর্টিভ, এখানে অ্যান্টিবায়োটিক্স উইথ সাপোর্টিভ ট্রিটমেন্ট। আচ্ছা, এখন আইএমসিআর রিলেটেড কিছু কোয়েশ্চেন। 9-month-old baby came to you at pediatric OPD with the complaints of fever, cough and respiratory distress. On examination, baby's respiratory rate was 54 breaths per minute. তার মানে কাট অফ ভ্যালু আমার ছিল 50 থেকে বেশি, তাহলে ডিস্ট্রেস আছে। What is your classification according to IMCA guideline? What are the danger signs you will search in this type of patient? Write down the treatment plan. এগুলো আগেও আলোচনা করা হয়েছিল। তাহলে তোমার 9 মাসের বাচ্চা রেসপিরেটরি রেট বেশি, তাহলে নিউমোনিয়া। তোমার ডায়াগনোসিস হলো ক্লাসিফিকেশন, এখানে কখনোই ডায়াগনোসিস বলবা না। এইসব প্রবলেমে কার্ডের যদি এইসব প্রবলেম দেওয়া থাকে এবং আইএমসিআর রিলেটেড প্রবলেম, তখন তুমি বলবা মাই ক্লাসিফিকেশন ইজ নিউমোনিয়া। কেন নিউমোনিয়া? এখানে শুধু ফাস্ট ব্রিদিং আছে, চেস্ট ইনজুরিং, সিভিয়ার চেস্ট ইনজুরিং বা স্ট্রাডোর এর কথা উল্লেখ নাই, কাজে সিভিয়ার নিউমোনিয়া বা অথবা কোনো ডেঞ্জার সাইনের উল্লেখ নাই। সিভিয়ার নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার ডিজিজ তোমার এখানে হবে না, শুধু তোমার ফাস্ট ব্রিদিং আছে বিধায় তুমি বলবা যে দিস ইজ নিউমোনিয়া অ্যাজ পার আইএমসিএ ক্লাসিফিকেশন। হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন তোমরা অলরেডি জানো। কি কি জিজ্ঞেস করবা মাকে? মা বাচ্চা কি ঠিক মতো খাচ্ছে না, ব্রেস্টফিডিং করছে না করছে না, দ্যাট ইজ নট এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড। অথবা জিজ্ঞেস করো বাচ্চা খেলে সবকিছু ফেলে দেয় কিনা, বমি করে ফেলে দেয় কিনা, অর ভমিটস এভরিথিং, কনভালশন আছে কিনা, অথবা অ্যাবনর্মালি স্লিপি এবং ডিফিকাল্ট টু অ্যাওয়েকেন, ল্যাথার্জিক অর আনকনশিয়াস কিনা। ল্যাথার্জিকটা তুমি দেখবা এবং মাকে বলবা বাচ্চাকে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা, হ্যাঁ, অনেকক্ষণ যাবত। তো এগুলো হলো তোমার ডেঞ্জার সাইন, তোমাকে এগুলো জিজ্ঞেস করতে হবে।
ট্রিটমেন্ট অপশন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক এখানে যেহেতু আমি বাসায় পাঠিয়ে দিচ্ছি ওকে অ্যামোক্সিসিলিন অথবা কোট্রামোজোজোল দিব 5 দিনের জন্য। তারপর হলো আচ্ছা যদি উইজ থাকে তাহলে ব্রঙ্কোডাইলেটর দিব। অ্যাডভাইস এটা লেখা হয়নি। অ্যাডভাইস দ্য মাদার ওয়েন টু রিটার্ন ইমিডিয়েটলি, যখন বাচ্চা খেতে পারছে না অথবা ব্রেস্টফিড করতে পারছে না, ভমিটস এভরিথিং, কনভালশন, অ্যাবনর্মালি স্লিপি অর ডিফিকাল্ট টু এওয়েকেন অর লেথার্জিক অর আনকনশাস, অথবা অর্থাৎ যখন এনি জেনারেল রেঞ্জের সাইন বাচ্চা ডেভেলপ করবে, একটা নিউমোনিয়ার বাচ্চা বাসায় পাঠায় দেওয়ার পরে তখন বাচ্চাটাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসবে। অথবা যদি স্ট্রাইডার ইন কাম চিলড্রেন, বাচ্চা স্ট্রাইডার ডেভেলপ করে, সিভিয়ার চেস্ট এনড্রয়িং ডেভেলপ করে, তাইলেও বাচ্চাকে অবশ্যই ইমিডিয়েটলি নিয়ে আসবে। এবং ফলো আপ ভালো থাকলেও আফটার 2 days বাচ্চাকে ফলো আপ আনতে হবে। তবে এই হলো তোমার ট্রিটমেন্ট অপশন। আর হলো কন্টিনিউ breastfeeding and other feeding at home, feeding advice দিতে হবে। তাহলে এই হলো ট্রিটমেন্ট প্ল্যান as per IMCI in a child with pneumonia। আচ্ছা, 10 months old girl presented with cough and difficult breathing for last 2 days. On examination, her respiratory rate was 56 breaths per minute, no chest hindering. Classify her illness and identify treatment. Already আমি আলোচনা করলাম। এটা হবে তোমার ক্লাসিফিকেশন হবে নিউমোনিয়া, আর হলো ট্রিটমেন্ট অপশন আমি বললাম। আরেকটা কার্ড 11 month old baby presented with fever, cough and respiratory distress. His respiratory rate was 50 breaths per minute with severe chest hindering. What is your classification according to IMCI? তাহলে সিভিয়ার চেস্ট হ্যান্ড্রয়িং। আর যদি স্ট্রাইডার বলে দিত বা স্ট্রাইডার না বললে ওখানে যেহেতু রেটটা হলো কাট অফ ভ্যালুতেই 50 or more than 50, তাহলে ফাস্ট ব্রিদিং আছে এবং সিভিয়ার চেস্ট হ্যান্ড্রয়িং। সো মাই classification as per IMCI is severe pneumonia or very severe disease. তাহলে তোমার how will you manage her first visit in rural center? আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন চলে আসছে, সরি। তাহলে what are the dangers and already বলে ফেলছি। write down the treatment plan of this patient. এই পেশেন্টটাকে যেহেতু তুমি ফাস্ট ব্রিদিং এন্ড সিভিয়ার চেস্ট হ্যান্ড্রয়িং আছে, এই উত্তরটা আমি এখানে লিখি নেই, আমি বলে দিচ্ছি। সেটা হলো I need to give first dose of antibiotic injectable, either penicillin or gentamicin, হ্যাঁ, amoxicillin or gentamicin তুমি দিলা, এবং keep the baby warm on the way to the hospital, অর্থাৎ বাচ্চাকে র‍্যাপ করে পাঠাবা যাতে ঠান্ডা না হয়ে যায়, এবং তোমাকে ওরাল ফিডিং ইফ পসিবল, যেহেতু সিভিয়ার চেস্ট হ্যান্ড্রয়িং আছে এখানে ওরাল ফিডিং দিলে অ্যাসপিরেট করার সম্ভাবনা আছে। এনজিটিউ ফিডিং উইথ এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক, যদি তা না পাওয়া যায় ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট, যদি তাও না পাওয়া যায় গ্লুকোজ দিয়ে, এনজিটিউ গ্লুকোজ দিয়ে বাচ্চাটাকে পাঠাতে হবে কোনো হেলথ কোনো হসপিটালে, যাতে করে হসপিটাল কেয়ার দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এবং একটা রেফারেল নোটও দিতে হবে, আমার মনে হয় কোথাও লিখছি আমি। আচ্ছা, Mina 2 years child having cough for 4 days, on assessment she was found lethargic and respiratory rate was 58 breaths per minute. What is your classification as per IMCI? তাহলে classification হলো severe pneumonia or very severe disease. How will you manage her first visit in rural center? Name general gender sign as per IMCI. বিভিন্ন কোয়েশ্চেন একইভাবে ঘুরাই ফিরাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লাসিফিকেশন সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ, তাহলে প্রি রেফারাল ট্রিটমেন্ট দিবা এবং রেফার আর্জেন্টলি টু দি হসপিটাল, ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল and give some breast milk substitute or sugar water, provide some glucose to treat or prevent low blood glucose on the way to the hospital by NG tube. এখানে কিন্তু সিভিয়ার চেস্ট হ্যান্ড্রয়িং আছে, ওকে খাওয়ানো
যাবে না যদি সিভিয়ার চেস্ট সিন্ড্রোম থাকে। খাওয়ানো না গেলে এনজি টিউব ফিডিং দিতে হবে। And if the child cannot swallow, if possible, use nasogastric tube and give 50 ml of milk or express breast milk or breast milk substitute or sugar water by NG tube. Keep the baby warm on the way to the hospital. And nebulize salbutamol if there is wheeze. এবং you should have a referral note যে তুমি কি কি করলা, কি কি দিলা এবং তোমার ক্লাসিফিকেশন কি, এইটা সহকারে একটা কাগজ দিয়ে তোমাকে অ্যাটেন্ডেন্সের হাতে দিয়ে পাঠাতে হবে। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট উইথ severe pneumonia or very severe disease as per IMCI. Complete. 2 years boy presented with cough for 2 days. আরেকটা প্রশ্ন, আরেকটা কার্ড হিসেবে আসতে পারে। and he developed stridor and convulsion since morning. তাহলে একটা জেনারেল রেঞ্জের সাইন আছে এবং স্ট্রাইডার আছে। তাহলে সিভিয়ার নিউমোনিয়া ক্লাসিফিকেশন হলো সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ অ্যাজ পার IMCI। আইডেন্টিফাই ট্রিটমেন্ট একই কথা। হ্যাঁ, তবে এখানে যেহেতু তোমার কনভালশন আছে, এখানে পারেক্টাল ডায়াজেপামের একটা অপশন চলে আসে ইন অ্যাডিশন আগে যেগুলো আলোচনা করেছিলাম। আরেকটা কার্ড, 5 years baby boy admitted at hospital with the complaints of fever for 5 days, cough for 4 days and signs of respiratory distress. What is your provisional diagnosis? তাহলে 5 বছরের একটা বাচ্চা হসপিটাল আসছে 5 দিনের জ্বর এবং কাফ এন্ড কোল্ড এবং রেসপিরেটরি ডিস্ট্রেস আছে। আমি এখানে আর IMCI এর ব্যাপারটা আনি না, এখানে হলো বললাম স্ট্রেট ফরওয়ার্ড তোমার ডায়াগনোসিস কি হতে পারে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস অফ দিস কন্ডিশন, ট্রিটমেন্ট প্ল্যান। এখন আমরা 3টা ডিজিজ বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম, একটা হলো ব্রঙ্কিওলাইটিস, আরেকটা হলো নিউমোনিয়া, আর হলো ব্রঙ্কিওলাইজমা। তাহলে আমি ব্রঙ্কিওলাইজমা আলোচনা করছি, ব্রঙ্কিওলাইটিসও আলোচনা করলাম, এখন থাকে কি নিউমোনিয়া আমার এটা ফিট হয়। আলটিমেটলি তুমি দেখো এটা তোমার প্রভিশনাল ডায়াগনোসিস হবে নিউমোনিয়া। ক্লিনিক্যাল ফাইন্ডিংস অফ দিস কন্ডিশন অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান। ক্লিনিক্যাল কন্ডিশনে তোমার ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে ফিভার থাকবে, হাই গ্রেড ফিভার, এবং রেট অফ রেসপিরেশন বেড়ে যাবে, দ্যাট ইজ টেকিপনিয়া থাকবে, ওয়ার্ক অফ ব্রিদিং উইল বি ইনক্রিজড। তুমি কিভাবে বুঝবা বাচ্চার ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে গেছে? নেজাল ফ্লেয়ারিং, ইন্টারকোস্টাল সাবকোস্টাল রিসেশন থাকবে, সুপ্রাস্টার্নাল রিট্রাকশন থাকবে এবং ইউজ অফ accessory muscles of respiration ও থাকবে। আর এগুলো হলো তুমি হিস্ট্রি অ্যান্ড ইনস্পেকশনে দেখলা, জেনারেল ইনস্পেকশনে দেখলা এবং তোমার সিস্টেমিক এক্সামিনেশনে ইনস্পেকশন অফ দি চেস্ট, পালপেশন, পারকাশন অ্যান্ড অস্কালটেশন। এবং ইনস্পেকশনে কি পাবা এটা তোমার একটা শর্ট কেসের জন্য খুব ইম্পর্টেন্ট ভাইভাতে, যেমন increased rate of respiration, fast breathing, flaring of the ulnar nasae, recessions, suprasternal intercostal subcostal recession, palpation এর trachea central in position থাকবে, apex B2 normal থাকবে এবং vocal fremitus এখানে increase, vocal fremitus will be increased. Auscultation dull, percussion is noticed dull and auscultation vocal resonance increased over the areas of consolidation and bronchial breath sound with crepitation over the consolidation and pleural friction rub তুমি পাবা। ট্রিটমেন্ট প্ল্যান, তোমার এরিয়াস উইথ হাই লেভেল অফ পেনিসিলিন রেজিস্ট্যান্স যেখানে থাকবে স্ট্রেপ্টোনিউমোনিতে তখন, এবং চিলড্রেন বাচ্চা যদি ইমিউনাইজ থাকে এগেইনস্ট হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, স্ট্রেপ্টোনিউমোনি অর নিউমোকক্কাস, এবং চাইল্ড ইজ সিভিয়ারলি ইল, তাহলে অ্যাম্পিসিলিন অর পেনিসিলিন জি, শুড রিসিভ অ্যাম্পিসিলিন অর পেনিসিলিন জি।
ঠিক আছে? তাহলে তুমি অ্যান্টিবায়োটিক দিবা, হ্যাঁ? আর যেখানে এইসব ক্রাইটেরিয়া গুলো মিট না করে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি সেফট্রাক্সন অথবা সেফোট্যাক্সিন দিতে হবে। এবং যেখানে তুমি সাসপেক্ট করতেছো স্টেফাইলোকক্কাল নিউমোনিয়া, যেমন নিউমাটোসিল তুমি এক্সরেতে পাচ্ছ বা এম্পায়ামা পাচ্ছ, এই অ্যান্টিবায়োটিকের সাথে ভ্যানকোমাইসিন অর ক্লিন্ডামাইসিন তোমাকে দিতে হবে। অথবা তোমাদের বইতে যে ট্রিটমেন্ট অপশনটা আছে সেটাও তুমি দিতে পারো। এবং অ্যান্টিবায়োটিক তোমাকে দিতে হবে জেনারেলি, তোমাকে দিতে হবে 72 ঘন্টা, ফেব্রাইল হওয়ার পরে 72 ঘন্টা কন্টিনিউ করতে হবে এবং টোটাল ডিউরেশন 10 দিনের কম হওয়া যাবে না। আর সাধারণত অ্যাজিথ্রোমাইসিন আমরা হসপিটালে দেই না, তবে আমার ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক 10 দিন কন্টিনিউ করতে হবে। ইন অ্যাডিশন আর কি দিতে হবে? অক্সিজেন ইনহেলেশন, যদি অক্সিজেন স্যাচুরেশন 90% এর কম থাকে পালস অক্সিমিটারতে, অথবা বাচ্চা খুব ইরিটেবল থাকে, ব্রেস্টফিড না করে এবং সাইনোসিস থাকে রুম টেম্পারেচারে, অথবা রেসপিরেটরি রেট যদি 70 থাকে, মোর দেন 70 থাকে, তাহলে আমি অবশ্যই অক্সিজেন দিব। এবং অক্সিজেন দেওয়ার পর সময় অক্সিজেন স্যাচুরেশন মনিটর করা খুবই জরুরি। ন্যাজোগ্যাস্ট্রিক or orogastric feeding, suction to remove the secretion, প্যারাসিটামল দিব এবং ব্রঙ্কোডাইলেটর যদি রঙ্কাই থাকে সেক্ষেত্রে দিব। এবং বাচ্চা যদি কনসিয়াস থাকে, সুথ দি থ্রোট উইথ লেমন ওয়াটার অর ওয়ার্ম ওয়াটার। ব্রেস্ট ফিডিং যদি বাচ্চা খেতে পারে এনকারেজ করবা, যদি ব্রেস্ট ফিডিং না দিতে পারে তাহলে তোমার আইভি ফ্লুইড দিতে হবে। এবং ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস, যেমন নিউমোনিয়ার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়, যেমন এম্পায়ামা থোরাসিস, লাং অ্যাবসেস, যে কোনো কমপ্লিকেশন হোক না কেন এগুলো ট্রিটমেন্ট দিতে হবে, হ্যাঁ। এবং ডেভেলপিং কান্ট্রিতে দিয়ে দেখা গেছে যে জিঙ্ক, ওরাল জিঙ্ক যদি দেওয়া যায়, এটা মর্টালিটি বাচ্চাদের কমায় দেয় এবং বাচ্চার আউটকাম ভালো হয়। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়ার ডিফারেন্সটা অনেক সময় জিজ্ঞেস করে। যেমন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হলো অ্যাকিউট অনসেট, ভাইরাল নিউমোনিয়া গ্র্যাজুয়াল অনসেট। এটা একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন। কোর্স হলো প্রোগ্রেসিভ, এটা হলো সেলফ লিমিটিং। টেম্পারেচার ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে বেশি থাকে, ভাইরাল নিউমোনিয়াতে থাকতেও পারে, নাও থাকতে পারে। টক্সেমিয়া মোর টক্সিক ইন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়াতে বাচ্চা টক্সিক থাকে না। ডিসনিয়া থাকে দোনোটাতেই। অ্যাসোসিয়েটেড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন রানি নোজ ফিচার্স, রানি নোজ, হ্যাঁ, এটা কমন ইন ভাইরাল নিউমোনিয়া। ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে থাকে না। অস্কালটেশনে ক্রেপিটেশন এন্ড রঙ্কাই দোনোটাতেই থাকে, বাট রঙ্কাই ক্রেপিটেশন বেশি থাকে হলো ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে। ভাইরাল নিউমোনিয়াতে থাকে অথবা থাকে। এক্স-রে হাইপার ইনফ্লেশন প্লাস মাইনাস, এখানে হাইপার ইনফ্লেশন থাকতে পারে যদি, হ্যাঁ। আর হলো প্লুরাল ইনভলভমেন্ট কমন ইন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়াতে প্লুরাল ইনভলভমেন্ট অথবা প্লুরাল ইনভলভমেন্ট লেস কমন। এবং নিউমাটোসিল ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, স্পেশালি যদি এটা তোমার স্ট্যাফ নিউমোনিয়া হয় তাহলে তোমার কমন পেতে পারো। আর ভাইরাল নিউমোনিয়াতে নিউমাটোসিল অ্যাবসেন্ট। লাং অ্যাবসেস ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে হয় এবং ভাইরাল নিউমোনিয়াতে লাং অ্যাবসেস হয় না। এটা হলো আরেকটা কোয়েশ্চেন আমি হঠাৎ করে নিয়ে আসছি, হ্যাঁ। ইনভেস্টিগেশন একটা কিভাবে করবা, তোমার এক্স-রে বলেছি না, এক্স-রে বলিনি। তাহলে একটা নিউমোনিয়ার বাচ্চার ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি মধ্যে টোটাল কাউন্ট এন্ড ডিফারেন্সিয়াল কাউন্ট, হ্যাঁ, টোটাল কাউন্ট ইনক্রিজ হবে এবং 15,000 থেকে 40,000 পার কিউবিক মিলিমিটার বেড়ে যায় পর্যন্ত বেড়ে যায়। এবং মোস্ট কমনলি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস এবং ভাইরাল নিউমোনিয়াতে 20,000 পর্যন্ত হয় এবং লিম্ফোসাইট প্রিডমিন্যান্ট থাকে। আচ্ছা, অনেক সময় ব্লাড কালচার করে অর্গানিজমটা আইসোলেট করা যায়, বাট পার্সেন্টেজ ইজ ভেরি লেস, অনলি 10% কেজে ব্লাড কালচার করে অর্গানিজম নিউমোনিয়ার ক্ষেত্রে আইসোলেট করা যায় ব্লাড থেকে। আর হলো এক্স-রে করা, এক্স-রে চেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লোয়ার কনসলিডেশন, প্যাচি কনসলিডেশন, নিউমাটোসিল, ইন্টারস্টিশিয়াল
ইনফিলট্রেট অর কমপ্লিকেশন যেমন প্লুরাল ইফিউশন, এমপায়ামা, লাং অ্যাবসেস, যে কোনো ধরনের প্রবলেম তুমি পেতে পারো। এক্সরে তোমার এক্সরে এসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে তোমার ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি, ব্লাড কালচার অ্যান্ড এক্সরে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সরে গুলা পরে আগে বলেছিলাম আমি, এখন আর বলছি না। কমপ্লিকেশন কি কি হতে পারে? পালমোনারি কমপ্লিকেশন, এক্সট্রা পালমোনারি কমপ্লিকেশন, এটা একটা অ্যাডিশনাল প্রশ্ন, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে ভাইভাতে। পালমোনারি কমপ্লিকেশন, নিউমোনিয়ার কমপ্লিকেশন, হ্যাঁ, নিউমোনিয়া হচ্ছে সাবসিকুয়েন্ট কমপ্লিকেশন, প্লুরাল ইফিউশন, এমপায়ামা, লাং অ্যাবসেস, দিজ আর 3 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ নিউমোনিয়া। এক্সট্রা পালমোনারি কমপ্লিকেশনের মধ্যে মেনিনজাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, অস্টিওমাইলাইটিস, হ্যাঁ, এগুলা নিউমোকক্কাল ইনফেকশন আর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি দিয়ে হলে এগুলা বেশি হয়। So these are the complications of pneumonia, pulmonary and extrapulmonary. তো আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেল, আশা করি তোমাদের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। তো আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের কার্ডগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে ইনশাল্লাহ আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে কার্ডগুলো আছে, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তো সেই আলোচনাগুলা করব। তো সবাইকে আজকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।